নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঋত্বিক। কেমন আছেন আপনারা সবাই? আমাদের এই হঠাৎ একদিন চ্যানেলে আমি তো অনেক রকম বাস্তব জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা আপনাদেরকে শুনিয়েছি এবং গ্রামেও অনেক ভৌতিক ঘটনা সেগুলোও শুনিয়েছি। কিন্তু এই হঠাৎ একদিন চ্যানেলে পুরোপুরি প্রথমবার তারানাথ তান্ত্রিকের গল্প শোনাতে চলেছি। আমি জানি না কতটা আমার বেস্ট দিতে পারবো, চেষ্টা করব আমার ফুল বেস্ট দিয়ে গল্পটা শোনানোর। তো আজকের গল্প তারানাথ তান্ত্রিকের বেতাল। তারাদাস বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র ব্যারাকপুরে জন্মগ্রহণ করেন 1947 সালে 15 অক্টোবর। কিন্তু উনি আমাদের ছেড়ে চলে যান 2010 সালের 18 জুলাই। বাবার মতোই করেছেন তিনি শিক্ষকতা। আজকে তারই লেখা একটা গল্প আমরা প্রেজেন্ট করছি আমাদের এই হঠাৎ একদিন চ্যানেলে। তাহলে বেশি না দেরি করে আজকের আমাদের গল্প বেতাল শুরু করে দিই। ঘুম থেকে উঠে কিরকম যেন একটা অলস অলস ভাব লাগছে। কি যে করব আজকের কিছুই বুঝতে পারছি না। ওইদিকে বাইরে আবার ঝমঝম করে বেজায় জোরে বৃষ্টি পড়ছে। এই ওয়েদারে কি করলে হয় ঠিক একটা মাথায় আসছে। কটা কিছুদিন আগেই কলকাতা থেকে আনা ম্যাগাজিন আছে, ম্যাগাজিন পড়বো না, একদমই ভালো লাগছে না। তাহলে কি করা যায়? তা একটু কি বউয়ের সাথে গল্প করব? না 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 না, 7 থেকে 8 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, এখন আর এই কাব্য দিলে চলবে না। তাহলে কি করা যায়? তৎক্ষণাৎ দরজায় কেউ একজন কড়া নাড়লো। আরে কি করছো কি তুমি এই বৃষ্টির দিনে? তাড়াতাড়ি নাও, আমরা একটু বেরোবো। দেখতে পেলাম কিশোরী তাড়াহুড়ো করে আমার ঘরের দিকে আসছে। আমি তৎক্ষণাৎ বললাম, আরে যাবোটা কোথায় সেটা তো বলবি। আরে যাবো মানে? এই বৃষ্টির দিনে তারানাথ তান্ত্রিকের কিছু উদ্ভট গল্প না শুনলে দিনটা কি কাবার হবে? আমি তৎক্ষণাৎ মনে মনে ভাবলাম, কিশোরী তো কথাটা ঠিক বলেছে, আমার কেন এই কথাটা মনে পড়লো না? আরে মনে মনে আবার কি ভাবতে শুরু করলে? তাড়াতাড়ি একটা গেঞ্জি গায়ে গলি নাও আর একটা ধুতি পরে নাও, আমরা এক্ষুনি তারানাথের বাড়ির দিকে রওনা দেব। এই বলে আমরা তারানাথের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে দেখছি বেজায় বৃষ্টি হচ্ছে, কোনো দিকে গাছ ভেঙে পড়ছে, কারোর টিনের চাল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি তাড়াহুড়ো করে একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। কিশোরী তৎক্ষণাৎ বলল, কি হলো, দাঁড়ালি আবার? আমি বললাম, দাঁড়া, কটা সিগারেট কিনে নি, না হলে এই বৃষ্টির দিনে সিগারেট ছাড়া গল্প জমে নাকি। কটা সিগারেট কিনে নিয়ে আবার তারানাথের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে দিলাম। আর বেশি দূরের পথ নয়, প্রায় চলে এলাম তারানাথের বাড়ির দিকে। বাড়িতে এসে তাড়াহুড়ো করে কিশোরী গিয়ে তারানাথের দরজায় একটা কড়া নাড়ল। কড়া নাড়তে না নাড়তে তারানাথের মেয়ে ছুটে এসে দরজা খুলল আর বলল, কেমন আছেন কাকু? ভালো আছি, ঘরে কি বাবা আছে? হ্যাঁ হ্যাঁ, বাবা তো ঘরেই আছে। আসুন আসুন, ঘরে আসুন। ঘরে না ঢুকতে ঢুকতে দেখতে পেলাম তারানাথ বসে আছে। তৎক্ষণাৎ আমাদের উদ্দেশ্যে বলল, কিরে, আজ দুজন মিলেই বৃষ্টির দিনে আমার কাছে কি উদ্দেশ্যে? আমি কথাটা শুনে নিয়ে বললাম, অনেক দিন তোমার কাছে গল্প শুনিনি, তার জন্যই বৃষ্টির দিনে চলে এলাম। তৎক্ষণাৎ তারানাথ বলল, বেশ করেছিস, আয় বস বস। মাচারি, একটু চা বসাতো দেখি। হ্যাঁ বাবা, এক্ষুনি আনছি। সাথে কি একটু মুড়ি আনবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মুড়ি আর কাঁচা লঙ্কা, একটু তেল দিয়ে মাখিয়ে আনতো মা। এদিকে কিশোরী হঠাৎ করে বলে উঠল, সব তো হলো, অনেক দিন ধরে তোমার কাছে একটা ভালো গল্প শুনিনি, একটা গল্প শোনাও দেখি ভালো। হঠাৎ করে তারানাথ রেগে গেল। ভালো মানে? আগে যেই গল্পগুলো শুনেছি সেগুলো বুঝি ভালো নয়? তৎক্ষণাৎ কিশোরী একটু ভয় ভয় বলল, আরে না না, সেটা বলিনি আমি, আজকের কোনো একটু কাপালিকের গল্প বলো না। আচ্ছা, কাপালিকের গল্প শুনবি, ঠিক আছে, দাঁড়া তবে। দেখতে পেলাম মাথায় হাত দিয়ে তারানাথ কিছু ভাবতে শুরু করলো। তৎক্ষণাৎ তারানাথের মেয়ে ওইদিকে মুড়ি আর চা নিয়ে চলে এসছে।
তারানাথের মেয়ে মুড়িটা এত সুন্দর বানিয়েছে, আমি আর লোভ সামলাতে পারলাম না। তাড়াহুড়ো করে এক মুঠো মুড়ি নিয়ে গালে পুরে দিলাম। ওইদিকে তারানাথ চাটা নিয়ে আর একটু মুড়ি গালে দিয়ে গল্প শুরু করে দিল। তখন আমার বয়স আনুমানিক 22 কিংবা 23 হবে। ঘরে একদম থাকতে মন চাইতো না। বাবুঘরে জীবনে যেখানে মন চাইতো সেখানে চলে যেতাম। কিছু সমস্যার জন্যে আমি মনে হয় ঘরে এসেছিলাম। আমাদের গ্রামের বট গাছের গোড়ায় হঠাৎ করে একটা সাধু উড়ে এসে জুড়ে বসেছে। তার দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক ছুটে আসতো। সব সময় তার সামনে লোকে লোকাকার। এইদিকে গ্রামের মেয়েরা তাকে বড্ড বিরক্ত করত। নয় আমার হাত দেখে দাও, আর নয় আমার মন্ত্রপুত জল দাও। কিন্তু এদিকে সাধু তাদের কোনো কথাই শুনতো না। একটাই কথা বলতো, আমি কিছু জানি নি রে মা, আমার কোনো ক্ষমতা নেই। ভগবানকে ডাক, ভগবানই দেখবি তোদের ভালো রাখবে। খুব যদি জোরজাবস্তি করতো তখন সাধু একটাই কথা বলতেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। যা যা যা, এখন চলে যা। এই সততার জন্য আর কারোর কাছে পয়সা না নেওয়ার জন্য কেন জানি না আমার সাধুর প্রতি আকর্ষণ আস্তে আস্তে অনেক বেড়ে গেল। তাই একদিন সাধুর আস্তানায় চলে গেলাম। বট গাছের গোড়ায় যাওয়ার পরে দেখতে পেলাম চারিদিকে লোকে লোকাকার। আমি এক পাশে চুপচাপ বসে আছি। একটা করে লোক আসছে আর সাধু আশীর্বাদ দিচ্ছে। তিনি সেই আশীর্বাদ গ্রহণ করে চলে যাচ্ছে। অনেকক্ষণ ধরে একা একা চুপচাপ বসে আছি। সকাল থেকে সন্ধে হলো, সন্ধে থেকে রাত্রির হতে যায়। যখন প্রায় সবাই চলে গেছে, আমি স্পষ্ট দেখতে পেলাম সাধু ততক্ষণ সে বট গাছের গোড়া থেকে উঠে চারিদিকে কাঠ গুড়িয়ে আগুন জ্বালাচ্ছে। হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে আমার উদ্দেশ্যে বলল, আয় সামনে এসে বস। আমি তার কথা শুনে আস্তে আস্তে সামনে গিয়ে বসলাম। আগুনের আলোতে চারিদিকটা আবছা হলেও সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি ভয়ে ভয়ে চোখটা তুলে আস্তে করে সাধুর দিকে তাকালাম। সাধু অনেকক্ষণ ধরে আমার দিকে দেখলো। দেখে একটা নিঃশ্বাস ফেলে বললেন তিনি আমাকে, সন্ন্যাসী হওয়ার ইচ্ছে আছে তাই না? আমি কিছু না বলে চুপ করে রইলাম। তোর এসব কিছু হবে না, কিন্তু তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি। কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে তোকে থাকতে হবে। আমি তৎক্ষণাৎ বললাম, আপনি তো কারোকে কিছু বলেন না, কিন্তু আমাকে কেন এত কিছু বলছেন? সাধু একটু চুপ করে বসে থেকে বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু একটু অস্পষ্ট। তার অর্থ তোকে কিছু দূর আগিয়ে ফিরে আসতে হবে। এই চিহ্ন তোর কপালে না দেখতে পেলে তোকে এত কথা বলতাম না। তোর অধিকার আছে এসব জানার। আমি আর চুপ করে থাকতে পারছি না। তৎক্ষণাৎ বলে উঠলাম, আর আর কি কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি সেগুলো খুব ভালো নয়। কিরকম? বছর খানেকের মধ্যে তোর খুব বড় বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সাথে দেখা হয়েছে তোর, না হলে প্রাণ সংশয় হতে পারত। আচ্ছা কিরকম বিপদ আপনি কিছু একটু বলবেন না? যদি না বলেন আপনি, তাহলে তার থেকে বাঁচবো কি করে? তা এখন আমি কিছু বলতে পারছি না। যদি জানতাম তাহলে অবশ্যই তোকে এখন বলতাম। তুই এসে আমার পাশে বসবার পর থেকেই কেমন জানি না আমার মনে একটা অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে আমি বেশ বুঝতে পারছি তোর পিছনে একটা অন্ধকারের স্তূপ যেন জাঁকিয়ে বসে আছে। আমি চমকে পিছন দিকে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখতে পাবি না সেটা, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা 1 বছরের মধ্যেই বিপদটা ঘটবে আপনি কি করে বলতে পারছেন? না আগে বা পরেও ঘটতে পারে? ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল কিছু বলিনি। চুপ করে বসে ডাকলাম। সাধুর কথা শুনে কেন জানি না এবার একটা গা শিরশির ভাব লাগছে খুব। কেউ যদি জানতে পারে তার পিছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার এ কথা শুনে একদম ভালো লাগার কথা নয়। তার ওপরে নির্জন জায়গা, গ্রামের পুরোপুরি একেবারে বাইরের দিকে এই বটগাছটা। এখানে থাকার মধ্যে আমি আর সাধু আগুনের আলোতে
আবছা আবছা কিছু বুঝতে পারছি, কিন্তু মনের ভিতরে ভয়টা আস্তে আস্তে কেন জানি না বাড়তে শুরু করছে। হঠাৎ করে সাধু বলে উঠলো, তোকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। কোনো দিন কোনো বিপদ আসছে বলে মনে হয় বা কোনো মনের ভিতরে অস্বস্তি বোধ হয়, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যত বড়ই বিপদ আসুক, প্রাণটা তোর বেঁচে যাবে। আচ্ছা, কি প্রক্রিয়া সাধুজি? নে, ভালো করে দেখ, এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্য বন্ধন। শিখতে বেশিক্ষণ সময় লাগলো না, বললাম। কিন্তু বিপদ যে আসছে বুঝতে পারবো কি করে আমি? তুই ঠিক বুঝতে পারবি। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, বললাম না আগে? সময় হলে মনের মধ্যে ঘন্টা বেজে উঠবে, যেমন আজ আমার মনের মধ্যে ঘন্টা বাজলো তোর বিপদের। কিন্তু সাধুজি, আমি তো কোনো কিছু বুঝতে পারিনি। তুই কিছু এখন বুঝতে পারবি না। আচ্ছা, এসব ছাড়, তোকে কিছু একটু শক্তি দিচ্ছি, যা, তোর ভালো মন্দ তুই ঠিক বুঝতে পারবি। তো দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিকের বেতাল। আজকের এই গল্পটা এই অবধি। এর পরের পর্বটা খুব তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসব। এতটা শুনে আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর শেয়ার করতে গল্পটা ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার চলে আসছি এই গল্পের নেক্সট পর্বটা নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।